দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিনে আপনাদের সাথে আছি আমি ফারজানা নাহিদ। আপনারা জানেন এই টক শোতে আমরা প্রতিনিয়ত সমসাময়িক বিষয় এবং রাজনৈতিক বিষয় নিয়ে আলাপ করে থাকি। আজও তেমন বিষয় আলাপ করব। স্টুডিওতে আছেন দুজন অতিথি, পরিচিত হয়ে নেব। আমাদের সাথে আছেন জনাব আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি, এবং আরও আছেন জনাব ফরিদুল হক, যুগ্ম সদস্য সচিব এনসিপি। আপনাদের দুজনকে এনটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আজ আমরা জানি যে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন চলছে এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে বেশ উত্তেজনা আজকে আসলে আমরা দেখতে পেয়েছি। বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে। একটি বিষয় নিয়ে যদি শুরু করি আমাদের আলোচনাটা, সেটা হচ্ছে প্রশ্নোত্তর পর্বে হাসনাত আবদুল্লাহ উনি একটি কথা বলেছিলেন। উনি সরকারকে বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে কিনা এটা জানতে চেয়ে উনি আসলে কিছু পরিসংখ্যান দিয়েছেন সংসদে, এবং জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে ঢালাওভাবে অভিযোগ না করে স্পেসিফিক্যালি কিছু ডেটা দিতে, যে কোথায় ওনারা আইন শৃঙ্খলা পরিস্থিতি এনশিওর করতে পারেননি বা কোন জায়গায় আসলে ব্যর্থ হয়েছেন। এবং উনি ওখানে একটি মন্তব্য করেন যে এটা কি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তৃতা হলো, যেই বিষয়টা নিয়ে আসলে উত্তেজনাটা তৈরি হয়। এবং আমরা দেখতে পাই যে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিক উনি বলেন যে সংসদ অধিবেশন যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে স্বরাষ্ট্রমন্ত্রী তুচ্ছ তাচ্ছিল্য করে সবাইকে কথা বলেন। উনি নিজেকে কি মনে করেন জানি না। এই ধরনের বেশ উত্তেজনা দেখা দিয়েছে এবং একটা পর্যায়ে আমরা দেখি যে স্পিকার উনি কিন্তু বেশ আক্ষেপ করেই উনি বলেন যে এইভাবে যদি চলতে থাকে এবং সংসদে যদি রীতি না মেনে মানে কয়েকজন যদি কথা বলেন তাহলে আসলে সংসদ অকার্যকর হবার পরিস্থিতি তৈরি হয়। এবং উনি বলেছেন যে উনি কিন্তু ক্রমান্বয়ে দেখছেন কিছু সংসদ সদস্যের মধ্যে বেশ অসহিষ্ণুতা। রহমতুল্লাহ ভাই, আপনার কাছে প্রথমে জানতে চাবো আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন বা আপনার কি মনে হয় আসলে এই পরিস্থিতিটার জন্য? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে এনটিভির দর্শক শ্রোতা মণ্ডলী এবং আমার প্রিয় সহ আলোচক তাকে শুভেচ্ছা। আসলে সংসদে সরকারি দল বিরোধী দলের মধ্যে মাঝে মাঝে উত্তপ্ত বাক্য বিনিময় করা, এটা সংসদীয় একটা কার্যকর সংসদের একটা লক্ষণ। মানে এটা হওয়ারই কথা? আপনি এটা হওয়ারই কথা। আচ্ছা, বিরোধী দল বিরোধিতা করবে, সরকারি দল সরকারের মতো করে কথা বলবে, এটা স্বাভাবিক। কিন্তু আজকে আমি যে বিষয়টি নামে বলছেন যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে এবং বিরোধী দলের নেতাও খুব সিরিয়াসলি কিছু কথাবার্তা বলেছেন, এইখানে এই যে পল্টন ময়দান না সংসদ, এখন প্রশ্নোত্তর পর্ব তো আমরা সাধারণত দেখি, প্রশ্নোত্তর পর্বে প্রশ্ন করা হয় সরাসরি, এবং প্রশ্ন করতে গিয়ে যখন মানে বক্তৃতার একেবারে তুমুল একটা বক্তৃতা হয়ে যায়, সেই প্রসঙ্গে হয়তো স্বরাষ্ট্রমন্ত্রী একটু ওইভাবেই কথা বলেছেন। জি, উনি মানে স্পেসিফিক ডেটা চেয়েছেন এবং উনি এইভাবে বলছেন যে এইভাবে ঘরের পর্দায় না বলে, বক্তৃতা না দিয়ে বেশ স্পেসিফিক বলেন যে কোন বিষয়টা, কোথায় ওনারা ব্যর্থ হয়েছেন বা কোথায় শৃঙ্খলা এনশিওর করা যায়নি। সবসময় সবার ভাষা, জি, বডি ল্যাঙ্গুয়েজ, এগুলিতে কিছু সমস্যা থাকতেই পারে। তো সেগুলো কেউই ইচ্ছা করে কোনো কিছু করেছে এটা আমি মনে করি না। আমি মনে করি যে আমাদের দেশে যারা বিজ্ঞ পার্লামেন্টারিয়ান, তাদের এক একজনের এক একটা বৈশিষ্ট্য ছিল। বৈশিষ্ট্যগুলো আপনি ধরেন আমাদের কাছাকাছি সময়ে যাদেরকে দেখেছি, ধরেন সঞ্জিত সেনগুপ্ত, উনি একটা স্টাইলে দাঁড়ানোর সাথে সাথে পুরো অধিবেশনটায় হা 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 হো হো করতো এবং ওনার কথাবার্তার স্টাইল ছিল এরকম। সালাউদ্দিন কাদের চৌধুরী, বর্ষিয়ান পার্লামেন্টারিয়ান, একটা স্টাইলে বক্তব্য রাখতো। আবার ব্যারিস্টার মওদুদ আহমদ সাহেব, উনি আবার আরেকভাবে বক্তব্য রাখতেন, ঠান্ডা মাথায় কথা বলতেন। এখন সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের সালাউদ্দিন আহমেদ সাহেবের একটা বৈশিষ্ট্য, উনি এক স্টাইলে কথা বলেন। বিরোধী দলের হাসনাত আবদুল্লাহ বা বিরোধী দলের নেতা, তারা একটা নিয়মে কথা বলেন। এই কথাগুলোর মধ্যে তর্ক বিতর্ক থাকতেই পারে, ভিন্ন মত থাকতেই পারে। কিন্তু আমার কাছে মনে হয় যে দিন শেষে বিরোধী দলকেও দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করতে হবে, সরকারি দলকেও, সরকারে যারা থাকে তাদেরকে একটু সংযত আচরণ করাটা এটা স্বাভাবিক, এবং সংযত আচরণ, দায়িত্বশীল আচরণ করা উচিত। এখানে
মানে দায়িত্ব আসলে সবার উপরেই বর্তায়। সবার উপরেই বর্তায় এবং কারোরই ওই যে তুচ্ছ-তাচ্ছিল্য যে শব্দটা ব্যবহার করেছেন বিরোধী নেতা, ঠিক কোনটার উপরে করেছেন আমি ঠিক এই সেন্টেন্সটার জন্যই উনি বলেছেন, বাট উনি এটাও মেনশন করেছেন যে উনি একাধিকবার এরকম ভাবে তুচ্ছ-তাচ্ছিল্য মনে হয় আমি যতটুকু দেখেছি, আমি তো পুরোটা দেখি নাই, তাতে আমি তুচ্ছ-তাচ্ছিল্য বিষয়টা দেখি নাই। এবং উনি যদি তুচ্ছ-তাচ্ছিল্য মনে করে থাকেন সেই বিষয়টা স্বরাষ্ট্রমন্ত্রী ক্লিয়ার করা উচিত। জি, এবং সবাই তো মাননীয় সংসদ সদস্য, কেউ কাউকে তুচ্ছ-তাচ্ছিল্য করা উচিত কিন্তু উইথড্র করেছেন ওনার যে কথার পরিপ্রেক্ষিতে হচ্ছে উনি 3 বার বলেছেন আই উইথড্র। এটাই তো একটা মানে কার্যকর সংসদ, যেটা এই কার্যকর সংসদের যেরকম একটা সংসদ মানুষ প্রত্যাশা করেছিল যে বিরোধী দল বিরোধী দলের ভূমিকা পালন করবে, সরকারি দল সরকারি দলের ভূমিকা পালন করবে, এবং কারো মধ্যে ব্যক্তিগত আক্রোশ প্রতিহিংসা এগুলো থাকবে না। দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে অবশ্যই তার মতামত বক্তব্য রাখবেন। উনি যেহেতু এটা করার সাথে সাথে উনি এটা প্রত্যাহার করেছেন, সো এখানে আমার মনে হয় না আর কোনো বিতর্ক থাকা উচিত। ফরিদুল ভাই, আপনার কাছে যাব এই একই বিষয় নিয়ে। তার আগে একটু যদি বলে নেই যে ডক্টর শফিক আজকে, মানে বিরোধী দলের নেতা ডক্টর শফিক, উনি বলছিলেন যে মানে এই যে তুচ্ছ তাচ্ছিল্য করে স্বরাষ্ট্রমন্ত্রী এর আগেও বেশ কয়েকবার কথা বলেছেন। উনি ইনফ্যাক্ট বলেছেন যে সংসদ অধিবেশন যখন থেকে শুরু হয়েছে তখন থেকেই উনি এই কাজটা একাধিকবার করেছেন, এবং উনি এই ধরনের একটি দুঃশাসন দেখিয়ে একবার বলেছেন যে সংসদে উনি শিক্ষকের ভূমিকা পালন করবেন, এবং উনি বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে যে শিক্ষকের ভূমিকা পালন করতে চাইলে ওনার একটি বিশ্ববিদ্যালয় খুলে আসলে ওখানে যে ভর্তি হতে চায় সেখানে গিয়ে ওনার লেকচার শুনতে পারবেন। কিন্তু উনি যেভাবে কথা বলেন এভাবে এটাকে পার্লামেন্টেরিয়ান ফ্যাসিজম বলা হয়। জি, ধন্যবাদ। না, এটা তো ঠিকই, মানে কি বলে যে বিরোধী দলীয় নেতা, মাননীয় বিরোধী দলীয় নেতা উনি ঠিক পয়েন্টটাই ধরেছেন। আসলে তো আমাদের উচিত জনাব সালাউদ্দিন আহমেদকে স্যার সালাউদ্দিন বলে করা। উনি তো সেই একেবারে ঐক্যমত কমিশন থেকেই আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, আমাদেরকে প্রচুর সংবিধান পড়াচ্ছেন, উনি বিভিন্ন আইন কানুন পড়াচ্ছেন ওনার মতো করে। আমরাও শিখছি প্রতিনিয়ত, এবং কিভাবে ধরেন ভুলভাল শিক্ষা দেওয়া যায় সেগুলো উনি প্রতিনিয়ত আমাদেরকে দিচ্ছেন। এবং ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে যে উনি আরেকটা শিক্ষা আমাদেরকে দিচ্ছেন প্রতিনিয়ত, সেটা হচ্ছে যে কীভাবে কমিটমেন্ট করে সেটাকে আবার সুন্দর বাচনভঙ্গি, সুন্দর বক্তৃতা দিয়ে কমিটমেন্টটাকে ব্রেক করা যায়। হ্যাঁ, এইটাও উনি আমাদেরকে শিখাইছেন আর কি। তো এটা তো খুব স্বাভাবিক। তো আমিও ওই সমস্যাটা যেটা হয়েছে যে উনি শিক্ষক হইতে চান, সবাইকে শিখাইতে চান, কিন্তু উনি নিজে পড়াশোনা করেন না। ওনার নিজের আসলে পড়াশোনা করা দরকার। মানে শিক্ষকতা, আপনি নিজেও শিক্ষকতা করেন, আপনি জানেন শিক্ষকতা করতে গেলে ছাত্রদেরকে যা পড়াবেন তার থেকে নিজের তো বেশি পড়তে হয়। আপনি যদি ধরেন 10 লাইন পড়েন তাহলে 1 লাইন পড়াইতে পারবেন, এছাড়া তো হয় না। ধরেন আজকে যে এই বিষয়টা নিয়ে উনি রিয়্যাক্ট করলেন, আমি দেখলাম অন্তত 2 বার উনি বললেন পার্লামেন্টে যে আমি বুঝতে পারিনি কিংবা আমি শুনতে পারিনি, মনোযোগী ছিলাম না। হ্যাঁ, তা উনি নিজে শিক্ষক হিসেবে মনোযোগী না হলে ওনার ছাত্ররা কিভাবে মনোযোগী হবে আমার তো ধারণা, আমি বুঝতে পারি না এটা। তো ঘটনা হচ্ছে যে তথ্যের উপরে উনি রিয়্যাক্ট করলেন, এটা তো ওনার অধীনস্থ যে দপ্তর, যে পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী বলতেছে যে আইন শৃঙ্খলার 60টা ইন্ডিকেটরের ভেতরে 5টা ইন্ডিকেটরই খারাপ হয়েছে 6 মাসের এরকম একটা কম্পারিজন করে পুলিশ সদর দপ্তরের তথ্য। এটা প্রথম আলো সহ বিবিসি সহ অনেকগুলো মানে কি বলে যে একেবারে প্রথম সারির নিউজে এটা এসেছে। এটা তো কোনো তথ্য তো উনি বানিয়ে বলেন নাই। আমি হাসনাত আব্দুল্লাহর কথা বলছি, এটার পরেই তো উনি রিয়্যাক্ট করলেন। তো আর এই কি বলে যে এটা তো উনি ওনার ব্যাপারটা হচ্ছে যে ওনার ভেতরে ওই জিনিসটা আছে যে উনি আসলে সবাইকে শেখাতে চান। ইনফ্যাক্ট আর একটা মজার ঘটনা আছে, আমি জানি না এটা ওনাদের জেনেটিক কিনা, ওনার ছেলেও একই কাজ করেন। ওনার ছেলেও কয়েকদিন আগে ফেসবুকে পোস্ট দিয়ে আমাদেরকে শিক্ষা দিতে চাই, মানে ক্লাস নিতে চাইছেন আর কি, ফেসবুকে ক্লাস নিতে চাইছেন। তা আমি পরে আর কি, আমি অবশ্য আরেকটা জায়গায় বলছিলাম, আজকেও বলি যে উনিও ধরেন শুনছি উনিও নাকি কোনো একটা বিশ্ববিদ্যালয়ে গেস্ট লেকচারার পড়ান, তাহলে ওইখানে উনিও ধরেন কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের উপরে আলাদা একটা কোর্স চালু করতে পারে। আমরা ওইখানে গিয়ে ভর্তি হইলাম, ভর্তি হয়ে শিখলাম যে বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী মন্ত্রীর ছেলে হওয়া সত্ত্বেও উনি একটা কোম্পানি গণ অভ্যুত্থানের পর ওপেন করার পরও, সেই কোম্পানির কোনো ধরনের কাজ করার অভিজ্ঞতা না থাকার পরেও, এবং এমন একটা কোম্পানিকে নিয়ে উনি দুতেলি করতেছেন যে কোম্পানি নাকি এখানে 42,000 কোটি টাকা ইনভেস্ট করবে, যে কোম্পানি আওয়ামী লীগ আমলে এখান থেকে রিজেক্ট হয়ে গেছে, যে কোম্পানির একটা বিল্ডিং বানানোর অভিজ্ঞতা নাই, সেই রকম কোম্পানিকে এনে উনি নিজে একজন স্টক ব্রোকারেজ হওয়া সত্ত্বেও উনি এখানে একটা কি বলে যে এটাকে এফডিআই এক্সপার্ট হিসেবে নিজেকে দাবি করে, হ্যাঁ, উনি সেতু বিভাগের একটা কাজকে দুতিয়ালি করতেছেন এবং করে উনি ধরেন এখান থেকে কি বলে যে 1,500-2,000 কোটি টাকা ইনকাম করবেন। এটা কিভাবে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় না, এটা উনি আমাদেরকে শিখাক।
ওনার বাবা তো প্রতিদিন আমাদেরকে শেখাচ্ছে কিভাবে ধরেন সংবিধানে, উনি নিজে বললেন যে গণভোটের মধ্য দিয়ে যে রায় জনগণ দিবে সেটা মানতে পরবর্তী পার্লামেন্ট বাধ্য থাকবেন। পরে এসে আবার উনি বললেন যে না এটা তো হবে না, এই যে কি বলে আমরা তখন সংস্কার রাজি হয়েছিলাম নির্বাচনের জন্য। এই যে প্রতারণা, ওনার প্রধানমন্ত্রী ভোট চাইলেন জনগণের কাছে, গণভোটে হ্যাঁ ভোট চাইলেন, তো ওনারা জানতেন যে গণভোটে যদি হ্যাঁ ভোট না দেয় তাহলে ওনারা সরকারে যাইতে পারবেন না। তার মানে নির্বাচনে জেতার জন্য এই যে জনগণের রায়কে যে কৌশল হিসেবে ব্যবহার করলেন, তো এইটা ব্যবহার করে উনি তো আমাদেরকে একটা বড় শিক্ষা দিলেন। এখন ওনার ছেলেও আমাদেরকে শেখাক পার্লামেন্টে নিয়ে, সরি ক্লাসরুমে নিয়ে, যে কিভাবে মন্ত্রীপুত্র হয়েও, সবচেয়ে প্রভাবশালী মন্ত্রীর পুত্র হয়ে কোনো অভিজ্ঞতা ছাড়া একটা কাজ করার পরেও সেই কমিশনটা অফিসিয়ালি নেওয়ার পর এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কিংবা রাজনৈতিক প্রভাব হয় না। ওনারা তো প্রতিদিনই আমাদেরকে নতুন নতুন করে শেখাচ্ছেন, এই আর কি। আর একটা ব্যাপার হচ্ছে যে আমাদের যেটা হয় যে ক্ষমতার চেয়ারে বসার পরে কেন যেন সবার মনে হয় যে না আর তো এটা তো বসেছি মানে তো এটা আজীবন, যতদিন আসি ততদিন বোধহয় এইভাবেই চলবো। কিন্তু মুহূর্তে যে ধরেন সমস্ত কিছু পরিবর্তন হয়ে যায়, এইটা আসলে ওনারা ভুলে যান। এই কারণে ধরেন পার্লামেন্টে দাঁড়িয়ে, যে পার্লামেন্টে একটা কি বলে যে এই পার্লামেন্ট তো একটা গণ অভ্যুত্থানের পার্লামেন্ট, এই পার্লামেন্টে এই মেম্বার অফ পার্লামেন্টের বসতে প্রত্যেকটা সিটের পেছনে কতগুলো জীবন দিতে হয়েছে আমাদেরকে এবার হিসাব করেন। যে আপনি যদি 1400 ধরেন, মানে যেটাই সবচেয়ে অফিসিয়ালি যেটা কি বলে যে অ্যাকসেপ্টেড যে সংখ্যা 1400, 350 জনের জন্য এক একজনের জন্য কতজনকে জীবন দিতে হয়েছে শুধু রক্তের হিসাব বাদ। এর বাইরে তো আপনার ধরেন দৃষ্টি হারানো, পঙ্গু হয়, এটার পরিমাণ 30,000, কিন্তু শুধু জীবন দিতে হয়েছে এক একজনের পেছনে অন্তত 3 জন করে জীবন দিতে, 4 থেকে 5 জন করে, এক একটা সিটের পেছনে 5টা জীবন আছে একজন। যে চেয়ারটাতে বসে উনি এই কথা বলেন, ওনার আসলে 5টা জীবনের কথা মনে রাখা উচিত। এবং প্রথম মনে রাখা উচিত ওনার নিজের এলাকার যে শহীদ, প্রথম দিন যে শহীদ হয়েছিল শহীদ ওয়াসিম, ওনার এলাকার ছেলে, তো তাদেরকে মনে রেখে আসলে কথা বললে এইরকম মানে কি বলে যে এইরকম ঔদ্ধত্যপূর্ণ এবং এরকম অহংকারী কথা আসতো না। আপনি কি হাসনাত আব্দুল্লাহর যে বক্তব্যটা, ওটা কি আপনি বলছেন যে এটা আসলে যুক্তি আছে যে সরকার আসলেই ব্যর্থ হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি? এটা তো আমরা বলছি না, এটা তো সরকারের পুলিশ সদর দপ্তরের রিপোর্ট বলছে। মানে আমরা যেভাবে ইন্টারিম সময় আমরা শুনেছি যে একটা নির্বাচন হলে, না নাম্বার স্যার আপনি কি দিয়ে বলবেন, একটা ইন্টারিম সময়ে ধরেন আপনি যেভাবে বলছেন যে নির্বাচিত সরকারের আইন শৃঙ্খলা সব ঠিক হয়ে যাবে, এবং আজকে আপনি ধরেন সংসদীয় দল মানে সরকার দলীয় সংসদীয় দলের যে সভা, এই সভায় প্রধান আলোচ্য বিষয় কি ছিল আপনি দেখেন? 3টা প্রধান আলোচ্য বিষয় ছিল। একটা ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি, সরকার দলের সদস্যরা কিন্তু বলতেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ পরিস্থিতি, সার পরিস্থিতি। সার নিয়ে আপনি দেখেন, সার বলতেছে সার মজুদ আছে, কিন্তু কৃষকরা সার লুট করতেছে। তার মানে কি ব্যবস্থাপনা আপনি করতে পারতেছেন না। আপনার ধরেন এই যে কি বলে আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে ধরেন পরিস্থিতি এরকম, অন্তত 20টা ইউএনও অফিসে হামলা হয়েছে, ইউএনওদেরকে অবরুদ্ধ করা হয়েছে, তাদেরকে লাঞ্ছিত করা হয়েছে, তাদের উপরে আক্রমণ করা হয়েছে। কি জন্য? ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের তালিকা ছাত্রদল যুবদলের মন মতো হয়নি। আচ্ছা, একজন ইউএনও, আমি একটা ঘটনা অন্তত জানি, একজন ইউএনও এই যে সমাজ কল্যাণ মন্ত্রীর প্রতিমন্ত্রী যিনি, তার ডিপার্টমেন্টের আন্ডারেই কিন্তু এটা ঘটতেছে। ওনার এলাকার যে ইউএনও, লালপুরের ইউএনও, নাটোরের লালপুরের ইউএনও, ওই ইউএনও মামলা করেছিল, মানে অভিযোগ দিয়েছিল। অভিযোগ দেওয়ার পরে ওনাকে এবং ডিসিকে দুইজনকে সরাই দেওয়া হয়েছে। এখন এইগুলো আইন শৃঙ্খলার অবনতি কিনা, এগুলো মব কিনা, এই জবাব আমরা কার কাছে চাইবো? এটা তো নিশ্চয়ই পার্লামেন্টারিয়ানরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেই চাইবেন। এবং যেই তথ্যের উপরে ভিত্তি করে প্রশ্ন করা হয়েছে, প্রশ্নের ধরন কি হবে না হবে সেটা একটা ডিফারেন্ট আলোচনা। কিন্তু যে মানে হয় কি, আপনি যখন তথ্যের জবাব দিতে না পারেন তখন আসলে পাল্টে অ্যাটাক হয়। যখন আপনার কাছে তথ্যগত কোনো জবাব নেই, কারণ উনি এটা পড়েন নাই অথবা উনি এটার মনোযোগী দেন। এবং আজকে আরেকজন সংসদ সদস্য কিন্তু বলেছেন যে, রুবিন ফারহানা বলেছেন যে 64 জেলায় 64টা স্বরাষ্ট্রমন্ত্রী দেওয়া দরকার। মানে ওনার যোগ্যতা এবং কি বলে সক্ষমতা এতই খারাপ যে উনি একটা জেলা সামলাইতে পারতেছেন না। এটা তো রিয়েলি সত্য। আপনার অন্তত ওনার দলের 2 জন বড় নেতা, গয়েশ্বরচন্দ্র রায় এবং জয়নুল আবেদিন ফারুক, দুইজনই বলেছেন যে কক্সবাজারে এখনো ইয়াবার সাম্রাজ্য চলতেছে। কক্সবাজার ওনার জেলা, উনি স্বরাষ্ট্রমন্ত্রী, কিভাবে চলতেছে? তার মানে উনি এটা সামলাতে পারতেছেন না। তো আমি এটা অনেকবার বলেছি, এটা আর আমি কয়েক মাস আগে বলেছি যে ওনাকে আসলে সংবিধান রক্ষা মন্ত্রী হিসেবে আলাদা একটা মন্ত্রণালয় করে ওইটাতে দিয়ে দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরেকজনকে দেওয়া উচিত। উনি সংবিধান রক্ষার ব্যাপারে খুবই সাকসেসফুলি ধরেন কি বলে যে ভালো পারফরমেন্স করেছে। বেগম খালেদা জিয়া যেটা বলেছিলেন যে এই সংবিধান হচ্ছে আওয়ামী লীগের ইশতেহার, যদি কোনোদিন জনগণের সরকার আসে তাহলে এই সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া হবে, সেটাকে ওনারা যেভাবে রিভার্স করলেন, আল্লাহ বাঁচাইছে যে বেগম খালেদা জিয়া এখন বেঁচে নাই। ওনার দলের লোকেরা
এই যেভাবে ওনার কথাকে অবমান করে যেভাবে ধরেন এটাকে রক্ষা করলো আওয়ামী লীগের সংবিধানকে, এটা যদি উনি দেখতেন, আমার ধারণা উনি দেখলে নিজেই মারা যেতেন। জি ফরিদুল ভাই, আমি আরেকটা বিষয় একটু জানতে চাবো। রহমতুল্লাহ ভাই, এই আজকে এখানেই হাসান মাসুদ উনি জিজ্ঞেস করেছিলেন একটি ব্যাপার নিয়ে, উনি কথা বলেছেন যে আমাদের প্রধানমন্ত্রী কিছুদিন আগে বলেছিলেন না যে মেগা প্রকল্প মানে মেগা দুর্নীতি, এই যে দুর্নীতি হয়, কিন্তু আজকে উনি একটা কথা উঠিয়েছেন যে মেট্রো রেলে বরাদ্দটা যে বাড়ানো হয়েছে, এই বরাদ্দ বাড়ানোটা এটা কি কোনোভাবে মানে দুর্নীতির একটা সুযোগ তৈরি করে দেওয়া কিনা, এটা কি মনে হয়? যদিও মন্ত্রী এটার উত্তরে বলেছেন যে প্রপার স্ক্রুটিনি করা হয়নি এখনো, কিন্তু আপনার কি মনে হয় যে মেগা প্রকল্পগুলোতে যদি আপনি আরো বরাদ্দ বাড়ান তাহলে কি এটা দুর্নীতির দুয়ার উন্মোচন হয় কিনা নতুনভাবে? এখন আপনি যে প্রশ্ন করছেন, এই প্রশ্ন আলোকে বক্তব্য রাখবো নাকি সব বিষয়ে যা যা আমার মনে আসে তাই বলবো, এটা কিন্তু আমি জানি না। এখানে কিন্তু আপনার প্রশ্নের পরে সংসদের ওই উত্তেজনা আপনি স্মরণ করা দেওয়ার পরে, এরপরে ফ্যামিলি কার্ড, তারপর বেগম খালেদা জিয়ার, তারপরে সবকিছুই চলে আসছে। এখন স্পেসিফিক প্রশ্ন উত্তর দিতে গেলে তো এইগুলি আবার বাদ পড়ে যায়। এখন আপনি দেখেন, এই যে কিছু কিছু বিষয় আছে যে ওই যে বলি যে সরকারি দল হইলে যে কোনো মূল্যে তার সরকার সবকিছু ভালো করছে এটা বলতে হয়, আবার বিরোধী দল হইলে যা কিছু হোক বিরোধিতা করতেই হবে। এই জায়গাটার পরিবর্তন হওয়া উচিত। এখন ধরেন এই যে বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ নিয়ে আসছে, উনি সংবিধান ছিঁড়ে ফেলতে বলছেন, প্রায় তারা বলে বেড়ায়। আজব একটা জিনিস, বেগম খালেদা জিয়া যেই বিষয়টা সংবিধান হাতে বলেছেন, এই সংবিধান আওয়ামী লীগ তার মতো করে সাজিয়েছে, যে তার প্রয়োজনে হাসিনা যে সংবিধান মানে এই সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া হবে, কি এক অদ্ভুত জিনিস। এই সংবিধান খালেদা জিয়া রাখবেন না, তা আপনি শপথ নিলেন কিসের আন্ডারে? বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলেন কিসের আন্ডারে? আপনি এই যে ইউনূস সাহেবের শপথ হলো কিসের আন্ডারে? এই সরকার এই যে নির্বাচন হলো কিসের আন্ডারে? এই জিনিসগুলো আমরা বলার অর্থে যখন বলি তখন আমাদেরকে কিছু কিছু বিন্যাসে। এখন দেখেন শহীদ হয়েছে 1400 জন, এখন সংসদের এমপিদের উপরে ভাগ করা হয়েছে কয়জন শহীদ। আজব প্রশ্ন, আজব কথা। আপনি প্রত্যেক এমপির পিছনে আপনি শহীদদেরকে ভাগ করলেন, এটাকেই তো বলে রক্ত নিয়ে রাজনীতি। অথচ এই গণ অভ্যুত্থানের পরে যখন আমরা নির্বাচনের কথা বলতাম, এই যে গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় হচ্ছে মানুষের ভোটের অধিকার, মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য একটি জাতীয় নির্বাচন, জনগণের সরকার, তখন তারা বলতো কি জানেন, আরে কিসের নির্বাচন? নির্বাচনের জন্য কি এতগুলি মানুষ জীবন দিয়েছে? একটি নির্বাচনই সব। উপদেষ্টারা বলা শুরু করলেন কি, আমরা কি শুধু নির্বাচন করতে এসেছি? এখন নির্বাচনের পরে সিট অনুযায়ী ভাগ করতেছে কয়জন মারা গেছে। এগুলো আমাদের সতর্কতার সঙ্গে এগুলো বলা উচিত। সিট প্রতি মানুষের জীবন দিয়ে সিট প্রতি এই যে কম্পেয়ার করা, এটা শহীদদেরকে অপমাননা করা হয়, শহীদদের আত্মাকে কষ্ট দেওয়া হয়। এখানে মূল বিষয় ছিল মানুষের মৌলিক অধিকার, মানুষের বাক স্বাধীনতা, মানুষের ভোটের অধিকার। এই যে কেড়ে নেওয়া হয়েছে তার বিরুদ্ধে সারা দেশের মানুষ কিন্তু আস্তে আস্তে বিভিন্নভাবে ফুঁসে উঠেছে, যার ফলশ্রুতিতে ছাত্র গণ অভ্যুত্থান হয়েছে। এখন সালাউদ্দিন সাহেব শিক্ষক, উনি ওই যে কি 9 মাস কি যেন শিখাইলেন রিয়াজুল সাহেবের ইয়াতে দপ্তরে, ওইখান থেকে সালাউদ্দিন সাহেবের উপরে ক্ষোভ বোঝা গেছে। সালাউদ্দিন সাহেবের মূল ক্ষোভটা কোথা থেকে এটা কিন্তু বোঝা গেছে। কারণ ওই যে একতরফা ফুটবল খেলার মতো কেউ সামনে থাকবে না, শুধু জালের মধ্যে ঢোকাবে আর গোল হবে, ওই গোল দেওয়ার জন্য বাধা দিয়েছে সালাউদ্দিন সাহেব, এই জন্য খারাপ। খালি কথা বলে কি সালাউদ্দিন সাহেব কোনো সংবিধান শিখাচ্ছেন, ভাই সালাউদ্দিন সাহেব সংবিধানের বাইরে কি বলেছেন ওইটা বলেন না কেন? সালাউদ্দিন সাহেব সংবিধান বহির্ভূত কি বলেছে সেটা বলেন না কেন? এখন আপনি বলতেছেন যে গণভোটের কথা তো সত্যি। ওই যে অপচক্র, ওই যে অপশক্তি, যেই অপশক্তি 1.5 বছর ইউনূসকে সামনে রেখে তারপরে তাদের মতো করে দেশটাকে লুটপাট করে খেয়েছে, দেশের বিভিন্ন পদে পদে মানুষদেরকে যেভাবে কি বলে, ওই যে মবের কথা বলে না, যে মবের উৎপাদন হয়েছিল তো সেই সময়, এই যে আপনার 1.5 বছরের যে শাসনামল, সেই শাসনামলে ওইদিকে রিয়াজুল সাহেবকে বসায় দিয়া তারপরে একটার পর একটা কিচ্ছু না, 3 দিনের 5 দিনের আলোচনা না, এটির টানতে টানতে 9 মাস নিয়ে গেছে শুধু নির্বাচনটা না করার জন্য। টার্গেটে ছিল যে নির্বাচন হতে দেওয়া যাবে না, কারণ নির্বাচন হলে
জনগণের সরকার আসবে, জনগণের সরকার আসলে তাদের এই লুটপাট চলবে না। ওই বাহিনীটা এই নির্বাচন যাতে না হয়, এক এক সময় এক একটা ফর্মুলা, তার মধ্যে একটা ছিল গণভোট, অনেকগুলো ফর্মুলা আসছে। প্রথমে আপনার মনে আছে স্থানীয় নির্বাচন আগে হইতে হবে। আরে ভাই, এত বড় একটা মানে বিপ্লবের পরে একটা জাতীয় নির্বাচন হবে, আপনার ফেয়ার নির্বাচন হবে, জনগণ অংশগ্রহণ করবে, জাতীয় নির্বাচন হবে, জাতীয় সরকার গঠন করার পরে তারপর অন্য নির্বাচন হবে। হুট করে তারা দাবি করলো কি স্থানীয় নির্বাচন। আপনি বলছেন যে মানে বিতর্ক করার জন্য হ্যাঁ, বিতর্ক করছে, এবং কোনো যুক্তিসঙ্গত এরপর বিতর্ক স্থানীয় না, নির্বাচনের যখন হালে পানি পেল না, জি, এরপর বলতেছে কি যেন পিআর নিয়ে কি করছে দেখছেন, সারা বাংলাদেশ গরম করে ফেলছে। যারা 14 সালের 5ই জানুয়ারি নির্বাচনের পরে কোনো একটা বড় সমাবেশ পর্যন্ত করে নাই, আওয়ামী লীগের রক্তচক্ষুকে উপেক্ষা করে, তাদের কথা বাদ, তাদের জন্ম হয়েছে পরে, তাদের আব্বাজানরা বা চাচাজানরা যারা আছে মুরব্বীরা, 2014 সালের 5ই জানুয়ারি যে নির্বাচন, একতরফা নির্বাচন, সেই নির্বাচনের পরে তারা মাঝামাঝি কি করতো, একটা ব্যানার খুলতো, একটা ব্যানার খুলে বাঁশি দিত, সব দৌড়ে আসতো, 2 মিনিট 3 মিনিট 5 মিনিট, আবার একটা বাঁশি দিত, সব চলে যেত। পুলিশের রক্তচক্ষুর সামনে দাঁড়িয়ে, স্বৈরাচারের রক্তচক্ষুর সামনে দাঁড়িয়ে সাহস করে একটি বড় সমাবেশ যারা করতে পারে নাই, একটা ঘোষণা দিয়ে একটা মিছিল যারা করতে পারে নাই, তারা সারা দেশ গরম করে ফেললো। কি দল, 10 দল 11 দল করে, তারপর পিআর ছাড়া কোনো নির্বাচন হবে না। শুধু তাই না, ওই মঞ্চ থেকে ঘোষণা করা হলো বিএনপিকে ক্ষমতা আসতে দেওয়া হবে না। আরে কি আশ্চর্য কথা! আপনি নির্বাচনের জন্য যেই সরকার দায়িত্ব নিল, সেই সরকারের আমলে আপনি বক্তৃতা দিয়ে পল্টন ময়দানে বলতেছেন বিএনপিকে ক্ষমতা যেতে দেওয়া হবে না। ওপেন। আমরা যদি আমি কিন্তু এই প্রসঙ্গগুলো আনতাম না, আমি বুঝতে পারছি আমাদের এটা আপনার সময় চলে একটা যাচ্ছে, প্রশ্নের কারণে। এই যে আমরা কথা বলা শুরু করলে 4-5 মিলে কথা বলি, আমি কিন্তু আপনার ওই সময় বলেছিলাম যে বিরোধী দল দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করবে, সরকারি দল মানে বোথ পার্টি সবাইকেই দায়িত্ব পালন করতে হবে তাদের নিজ জায়গা থেকে। একজনকে আপনি যা ইচ্ছা তাই ব্যক্তিগত আক্রমণ, এই ব্যক্তিগত আক্রমণ সরকারের ভিতরে যারা আছেন, পার্লামেন্টেও যেরকম এটা মেনটেন করতে হবে, বাইরেও মেনটেন করতে হবে। আমি একটু স্পেসিফিক্যালি জানতে চাচ্ছিলাম যে মেগা প্রকল্পের যে দুর্নীতির বিষয়টা আসছে, যে মেট্রো রেলের বরাদ্দটা বাড়ানোর জন্য যে এটা নেওয়া হয়েছে, এটা হাসিনার আমলে যতগুলো মেগা প্রজেক্ট হয়েছে, এই মেগা প্রজেক্টের মাধ্যমে মেগা দুর্নীতি হয়েছে, এগুলো তো বিভিন্নভাবে প্রকাশিত হয়েছে। ওটাকে আবারও বাড়ানো হচ্ছে, সেটার জন্য আবার যেখানে বাড়ানো হচ্ছে, সেটা যারা এতদিন পর্যন্ত অভিযোগ করে আসছে, তাদের একটা অংশ তো আজকে রাষ্ট্র ক্ষমতায়। তারা যদি কোনো রকমের প্রয়োজন ছাড়া এই ধরনের কোনো কাজ করে থাকেন, আমার মনে হয় না, অন্তত আমাদের যিনি প্রধানমন্ত্রী তিনি যেভাবে সতর্কতার সঙ্গে দৃষ্টি রাখছেন, সেটা হবে না। অন্তত সন্ত্রাস, দুর্নীতি এগুলো মাথায় রেখেই কিন্তু তাদেরকে এই প্রস্তাবগুলো দিতে হবে। এটা যদি কেউ দিয়ে থাকেন, চিন্তা ভাবনা করে দিয়েছেন, সেটা আমি মনে করি। আর যদি চিন্তা ভাবনা না করে কোনো লুটপাটের উদ্দেশ্যে করে থাকেন, তাহলে সেটা মাননীয় প্রধানমন্ত্রী খেয়াল রাখবেন। আমরাও মনে করি সরকারি দলের এসব বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে খুব তীক্ষ্ণ নজরদারির মধ্য দিয়ে। ধন্যবাদ। ফরিদুল ভাই, আপনার কাছে এই বিষয়ে জানতে চাবো যে এই হাসান মাসুদের এই কথাটার সাথে আপনি একমত কিনা, বা এই ধরনের আসলে দুর্নীতি হওয়ার চান্স থাকে কিনা। মেট্রো রেলের যে বরাদ্দটা বাড়ানোর কথা বলা হয়েছে, আমরা কিন্তু একই সাথে জানি যে আজকে চীনের একটি কোম্পানির সাথে এবং চীনের যে রাষ্ট্রদূত, ওনার সাথে কথা হয়েছে। ওনারা কিন্তু আমাদের এই যে জ্বালানির এই বিষয়ে, তারপরে আমাদের আরও কিছু বিষয়, ওনারা কিন্তু ওই যে বস্তি উচ্ছেদ করা হবে 3টি জায়গায়, ওটা করে যে প্রকল্প বানানো হবে, সেটার ক্ষেত্রেও কিন্তু চীনের আসলে এখানে ইনভেস্টমেন্ট আসছে। সো আমি জানতে চাচ্ছি যে এই প্রকল্পগুলোতে কি দুর্নীতির দুয়ার উন্মোচন হবে, বা এটার চান্স আছে কিনা এখনো? মানে প্রথমত হচ্ছে যে নাকি এটা দরকার আসলে? না, দরকারের ব্যাপারটা তো ধরেন আছে, দরকার তো ধরেন অনেক কিছুই দরকার হবে আপনার। ওই এটা যেটা হয়েছে যে মেট্রো রেলের 2টা প্রকল্পের বরাদ্দ সম্ভবত দ্বিগুণ হচ্ছে, প্রজেক্ট ব্যয় দ্বিগুণ হচ্ছে। এটা অলরেডি নাকি আগে বেশি ছিল, মানে বেশি ছিল, এখনই আবার এটা ওইখান থেকে আবার দ্বিগুণ করা হচ্ছে। মানে আমরা তো জানি যে শেখ হাসিনার আমলে কোনো প্রকল্পই ধরেন 2 গুণ 3 গুণ 5 গুণের বেশি খরচ ছাড়া কোনো প্রকল্প হয়নি। মানে এখানে একটা বড় একটা অ্যামাউন্ট লুটের নিশ্চয়তা
হলেই কেবলমাত্র প্রকল্পগুলো নেওয়া হতো। কিন্তু মন্ত্রী কিন্তু কিন্তু বলেছেন এখন আবার এটা ডাবল করা এখনো হচ্ছে। করা হয়নি, জি, জি। ওনারা কিন্তু প্রপার স্ক্রুটিনি এখনো করা হয়নি, ওটা দেখেই প্রয়োজন অনুযায়ী ওনারা না, কিন্তু এই খরচটা আলাপটা করবেন। এসেছে যে ডাবল করা জি। হবে, ডাবল করা হচ্ছে। এখন প্রপোজালটা নিয়ে আপনি প্রপার বলছেন। জি। স্ক্রুটিনি না করে কিভাবে তার ওনারা এটা মানে বললেন, প্রপোজালটা কিভাবে প্রপোজালটাই দিলেন? কিভাবে আসলে এটা তো আমরা জানি না। জি। আর হচ্ছে যে চায়নার অন্য কি প্রকল্প আমি জানি না। আজকে শুনছিলাম একজন মন্ত্রী বলতেছেন যে কি ওয়েস্ট ম্যানেজমেন্ট করবে ওয়েস্ট চায়নার একটা ম্যানেজমেন্ট এবং কোম্পানি, গুলশান, ওইখান থেকে করাইল, নাকি মহাখালী এই 3টি বস্তির বহুতল ভবন এবং অবকাঠামো নির্মাণেও চীনের কাছ থেকে 10,000 কোটি টাকা আর্থিক সহায়তা চেয়েছে। না, এটাই এখন ওইটার ব্যাপারে আমি ঠিক এখনো জানি না, ওটা আমি দেখিনি। কিন্তু বিদ্যুৎ প্রকল্প নিয়ে যেটা বললো যে ওয়েস্ট ম্যানেজমেন্ট থেকে বিদ্যুৎ প্রকল্প হবে, সেটা নাকি 25 টাকা করে আমাদের কিনতে হবে। মানে আমাদের দেশের ওয়েস্টে আমাদের দেশে প্রকল্প তৈরি হবে, জি। সেটা আমাদেরকে 25 টাকা করে কিনতে হবে। এরকম একটা, এটার পক্ষে উনি একটা যুক্তি তৈরি করার চেষ্টা করলেন আর কি। তো এইটা আমাদেরকে আরো দেখতে হবে, আরো দেখে বলতে হবে। মানে 14 টাকা আমাদেরকে নেয় হচ্ছে আদানি, 14 টাকা নেয় আদানি, যেটা হচ্ছে অলরেডি সবচেয়ে বেশি। এবং এই 14 টাকা নিয়ে আমরা একটা হিসাব দেখছিলাম যে এই যে আদানির যে 1600 মেগাওয়াটের যে বিদ্যুৎ প্রকল্প কেন্দ্র, এই প্রকল্পের অধীনে 25 বছরের চুক্তি, এখানে $8 বিলিয়ন বেশি দেওয়া হবে আদানিকে। 8 বিলিয়ন হচ্ছে আমাদের কারেন্ট বাজেট হচ্ছে $9 বিলিয়ন, মানে প্রায় কারেন্ট বাজেটের সমান। তো এটা পরিষ্কারভাবে বোঝা যায় যে এই যে বাড়তি টাকাটা নেওয়া হবে, এটা বেসিক্যালি আসলে করা হয়েছিল হাসিনাকে ঢাকাতে টিকিয়ে রাখার জন্য দিল্লিকে কমিশন দেওয়ার একটা প্রকল্প হিসেবে এটা নেওয়া হয়েছিল। এখন চায়নাকে এই ধরনের দিয়ে কাকে টিকিয়ে রাখতে চায় কিংবা কাকে নিতে চায়, এগুলো তো ধরেন মানে বোঝার ব্যাপার আছে। তো যাই হোক, এখন ওইগুলো নিয়ে দেখতে হবে। কিন্তু মেগা প্রকল্পের ব্যাপারে সরকার প্রথমে যেটা বলেছিল যে মেগা প্রকল্প নিবে না এবং মেগা প্রকল্পে মেগা দুর্নীতির সুযোগ করবে না, এটা শুরুতেই ধরেন মনে করেন এখান থেকে সরে এসেছেন। এটা শুরুতেই এটা থেকে সরে এসেছেন। ওনারা বোধহয় বুঝতে পারতেছেন যে মেগা প্রকল্প না নিলে ওই মাত্রার লুট দুর্নীতি করা যাবে না, এই জন্য সম্ভবত ওনারা এখান থেকে সরে আসতেছেন। আর একটা ব্যাপার হচ্ছে যে সংকটগুলো যখন হয়, সংকটগুলো যেটা হইলে এই সংকটের মধ্য দিয়ে দেখবেন নতুন নতুন প্রকল্প প্রস্তাব আসে। যখন একটা সংকট হবে, নতুন একটা প্রকল্প প্রস্তাব আসে, নতুন একটা প্রপোজিশন আসে। আপনি বলছেন একটা কারণ তৈরি হয় না, তখনই হচ্ছে গিয়ে ধরেন নতুন একটা ধরেন স্কোপ তৈরি হয় লুটের। যেমন ধরেন স্পট মার্কেট থেকে এলএনজি কেনা হলো না। হ্যাঁ, আমি জাস্ট 1 মিনিট বলতে, স্পট মার্কেট থেকে এলএনজি কেনা হলো না। এলএনজি আমরা কিনি হচ্ছে $18 করে, মানে যেটা কম্পিটিটিভ মার্কেট থেকে। স্পটের জন্য বলা হয়েছিল যে $21 করে কিনবে, পরে এটা 23 না যেন $24 করে কিনছে। মানে একটা মানে প্রতি ইউনিটে হচ্ছে $5 বেশি করে কেনা হয়েছে। এখান থেকে কত টাকার কমিশন গেছে, কারা কারা পাইছে, এটা নিয়ে বিদ্যুৎ মন্ত্রীর ছেলের নামও আসছে। মানে এখন তো নেপোটিজম সব জায়গায়, নেপোকিডরা ধরেন বিসিবির পরিচালক হয়ে যেতেছে, আরেক নেপোকিড ধরেন শিক্ষক হয়ে যেতেছে, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট পড়াইতেছে, আরেক নেপোকিড ধরেন এলএনজির ঘুষের কি বলে কমিশন পাইতেছে। এইগুলো আসলে কিন্তু আমরা জানি না। এই টাকাটা ধরেন এই যে এলএনজি কেনা হলো এক কন্টেনার কিংবা আরো কেনা হবে, এটা তো বিদ্যুৎ মন্ত্রী সাহেবের নিজের বাড়ির টাকা না, এটা তো পাবলিকের ট্যাক্সের টাকা। তো এটা তো ওনাকে জানাইতে হবে, পার্লামেন্টে জানাইতে হবে এবং ঘোষণা দিয়ে জানাইতে হবে যে কার কাছ থেকে কিনেছে, কোত্থেকে কিনেছে এবং কত টাকা কিনেছে, মার্কেট রেট কত, উনি কেন এত টাকা দিয়ে বেশি কিনলো, এটা তো আমাদেরকে জানাইতে হবে। শুধুমাত্র স্পট মার্কেট ক্রাইসিস আছে আর আমি গড়গড় করে জনগণের টাকা ঢেলে দিলাম, ব্যাপারটা তো এত ইজি না। এটা তো আপনাকে গড়গড় করে ঢেলে দেওয়ার জন্য আপনাকে মন্ত্রী বানানো হয়নি। অলরেডি মন্ত্রী বানানোর কারণে আপনাকে এসি গাড়ি দেওয়া হচ্ছে, আপনাকে পুলিশ প্রোটেকশন দেওয়া হচ্ছে, আপনাকে ওই হেয়ার রোডে বাংলো দেওয়া হয়েছে, আপনি এসি রুমে বসে অফিস করেন, এগুলো সবই জনগণের টাকা খরচ করা হয়। এটা কোনোটাই আপনার টাকা না, আপনাকেই দায়িত্ব দেওয়া হয়েছে। এখন এইটা আবার এটা কিন্তু আমরা এখনো জানতে পারছি না যে কিভাবে এই স্পট মার্কেট থেকে এত হাই প্রাইস এটা কেনা হয়েছে এবং এটা বলা হচ্ছে যে আরো কেনা হবে। অলরেডি কিন্তু এই সংকট দেখিয়ে, জ্বালানি সংকট দেখিয়ে 42 দিনে যে ইন্টারন্যাশনাল টেন্ডার করা হতো সেটাকে কমিয়ে 10 দিনের একটা ধরেন ওনারা ভেতরে নিয়ম করছিল। আমরা এটা বিরোধিতা করেছি যে এটা করা যাবে না, কারণ আপনি যখন এটা কমাবেন তখন এটা প্রাইস বেড়ে যাবে। প্রাইস বাড়ানো মানেই হতেছে গিয়া এখানে একটা কমিশন বাণিজ্য তৈরি হবে। এই কমিশন বাণিজ্য মন্ত্রীর ছেলে, মন্ত্রীর বন্ধু বা এই সচিবের ভাই, অমুকের শালা, এরা এসে এখানে ধরেন এই কমিশন বাণিজ্যের সিন্ডিকেটের মধ্যে ঢুকবে। এই সিন্ডিকেট থেকে ঢুকে এখানে টাকা পাচার হবে। হ্যাঁ, এইগুলো করা যাবে না। তো এগুলো প্রকাশ করতে হবে, আমাদের শেষ করতে হবে। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ফরিদুল ভাই এবং রহমতুল্লাহ ভাই, আপনাদের দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি টিভি স্টুডিওতে আসবার জন্য। দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে আরেকটি এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন।